YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সুমন ভট্টাচার্য আবার এসে গেছি এমকে ডিজিটালে নিয়মিত অনুষ্ঠান। দেখুন, আজকে রাজ্য রাজনীতি বা বলা ভালো রাজ্যের শাসক দলের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন। কারণ তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার অপারেশন সিন্দুর ব্যাখ্যা করতে যে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে, তাতে তৃণমূলের হয়ে প্রতিনিধি হিসেবে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন এটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন সিপিএম পশ্চিমবঙ্গের শূন্যতে পৌঁছে যাওয়া এক সময়ের দোর্দণ্ড প্রতাপ মার্ক্সবাদী দল পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সঙ্গে আলোচনা করছে কি করা যায় তা নিয়ে, এবং পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কি ব্যাখ্যা সেসব নিয়ে তাদের নেতারা সমাজ মাধ্যমে একেবারে পুলকিত, উত্তেজিত। আই রিপিট, যখন পশ্চিমবঙ্গে সিপিএম পাকিস্তান কমিউনিস্ট পার্টির বক্তব্য নিয়ে আলোড়িত, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন গোটা বিশ্বের সামনে পাক সন্ত্রাসের কথা তুলে ধরে। যে পাকিস্তান আমাদের বারবার রক্তাক্ত করেছে, যে পাকিস্তান পেহেলগাঁওতে জঙ্গি পাঠিয়ে 22 জন নিরীহ পর্যটককে মেরেছে, সেই পাকিস্তানের স্বরূপ উদ্ঘাটন করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর থেকেই বুঝে নিন যে সিপিএম এর তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কি, আর তৃণমূলের পরবর্তী প্রজন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি। সিপিএম কে গাইতে হবে ইয়ে দোস্ত দোস্ত না রাহা, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন লক্ষ্যের সেই বিখ্যাত গান কদম কদম জব মিলতে হ্যাঁ তব দুশ্মন হিলতে। এইটা দেখে আমাদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথায় পৌঁছে দেবে। আবারও রিপিট করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে টুইট করে বলেছিলেন এটাই উপযুক্ত সময় যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের পুনরায় অধিকার করে নেওয়া উচিত। যিনি দেশের কথা, যিনি ভারতবর্ষের মনের কথা এত জোরের সঙ্গে বলতে পারেন, তিনি তো তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন। দেখুন, আজকে সে অর্থে বলতে গেলে তৃণমূলের নাম্বার 1 এবং নাম্বার 2 দুজনেই একেবারে সজোরে ব্যাট চালিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তরবঙ্গে, যেখানে তিনি বিজেপির ঘর ভেঙে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ জন বার্লাকে সভায় স্বাগত জানিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য একটার পর একটা নতুন প্রকল্প ঘোষণা করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মন জয় করতে সচেষ্ট, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করবার জন্য। তাহলে বাংলার মানুষ কাকে ভোট দেবে? 2026-এর নির্বাচনের জন্য আজ যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে দলের মধ্যে একজন নেত্রী এবং অন্যজনকে সেনাপতি বলে উল্লেখ করে, দুজনেই যেন আজকে নিজেদের স্বরূপে উদ্ভাসিত। যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট দেখেন, মানে একেবারে ধরে ধরে যেখানে মানুষের যা প্রয়োজন, সেটা মাদারিহাট হোক, যে মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জিতেছে, সেই মাদারিহাট হোক কিংবা ধূপগুড়ি হোক, প্রত্যেকটি জায়গার জন্য যে প্রকল্প মানুষ চেয়েছে সেই প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। আপনারা ভিডিওতে এখন যে ফুটেজ দেখছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প বৈঠকে, যে শিল্প বৈঠকে ঠিক যেমন নিউ টাউনে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব অঙ্গন নামে বিরাট এন্টারটেনমেন্ট এবং কালচারাল কমপ্লেক্স গড়ার কথা বলেছিলেন, ঠিক তেমনি শিলিগুড়িতেও সেই রকম প্রজেক্টের কথা অ্যানাউন্স করেছেন শিলিগুড়ির জন্য, অর্থাৎ জল্পেশের জন্য
স্কাই ওয়াকে। যারা কালীঘাটে স্কাই ওয়াক দেখেছেন, যারা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক দেখেছেন, তারা বুঝতে পারবেন যে জল্পেশের স্কাই ওয়াক কত গুরুত্বপূর্ণ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের কথা বলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নানা কুমন্তব্য করেন, কখনো মমতাজ বেগম থেকে ফুফু, আজ এরপরের বার যখন উত্তরবঙ্গে যাবেন, জল্পেশের জল্পেশ বেসিক্যালি শিবের আরেক নাম জল্পেশ, সেই জল্পেশের মন্দিরের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নতমস্তকে স্বীকার করবেন তো যে দক্ষিণবঙ্গে জগন্নাথ মন্দির গড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পূর্ব মেদিনীপুরের কথা ভেবেছিলেন, তেমনি জল্পেশে স্কাই ওয়াক তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকেও আরেক ধাপ এগিয়ে দিলেন। এখানেই শেষ নয়, যে কোনো প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রীর সামনে যদি তার অধীনস্থ পুরসভা বা পুরসভাগুলির বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরা হয়, সাধারণত তারা অস্বীকার করে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে যে পুরসভার বিরুদ্ধে অতিরিক্ত কর আদায়ের অভিযোগ শিল্পপতিরা বা ব্যবসায়ীরা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অভিযোগকে গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রত্যেকটা অভিযোগের সুরাহা করার জন্য নির্দেশ দিয়েছে। ভুলে যাবেন না, এই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরে পার্কিং ফি বাড়ালে কুণাল ঘোষকে দিয়ে টুইট করিয়ে সেই ফি বন্ধ করিয়েছিলেন। ফলে যদি কোচবিহারের কোনো শিল্পপতি, যদি আলিপুরদুয়ারের কোনো ব্যবসায়ী অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পুরসভা অতিরিক্ত টাকা নিচ্ছে, তাহলে সেটারও সুরাহা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে থেকে এইটা বলেছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে নিয়ে সকলের সামনে বৈঠক করা, সবার জন্য দ্বার অবারিত করে দেওয়া, এর কোনো উদাহরণ ভারতবর্ষে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্যই আজকে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ উত্তরবঙ্গ থেকে টেনেছে। কেন টেনেছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারকে নকল করে বা কপি করে মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, দিল্লিতে নির্বাচন জেতার জন্য বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু নির্বাচন জিতে আসার পর কি হয়েছে? মহারাষ্ট্রে আমরা দেখেছি বিভিন্ন অজুহাতে যাদের টাকা পাওয়ার কথা তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ যদি আগে বলা হয়ে থাকে যে 1 কোটি মানুষকে দেওয়া হবে, এখন চেষ্টা করা হচ্ছে মহারাষ্ট্রে যেন 30 লক্ষ মানুষের কাছে পৌঁছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্যই লক্ষ্মীর ভান্ডারের কথা আজও আবার উত্তরবঙ্গ থেকে মনে করিয়ে দিয়েছে। যখন মনে করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধীরা এই সিপিএম এবং বিজেপি ভেবেছিল যে ডিএ মামলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোমর ভেঙে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর কোনো নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালাতে পারবে না, যাকে আবার তথাকথিত বামপন্থী প্রগতিশীলরা ভিক্ষার দান বলে। এই বামপন্থীরা জানেনও না বিশ্বশ্রেষ্ঠ বামপন্থী অর্থনীতিবিদ টমাস পিকেটি বলেছিলেন যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি করতে হবে, সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে হবে। টমাস পিকেটির বন্ধু আরেক বাঙালি নোবেলজয়ী বিজ্ঞানী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সেই সুপারিশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুপারিশকে বাস্তবে করে দেখিয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলে পশ্চিমবঙ্গের গ্রামীণ মহিলাদের এর ফলে ক্রয় ক্ষমতা বেড়েছে। ক্রয় ক্ষমতা বেড়েছে বলেই তাদের নিজেদের চয়েস বেড়েছে। তারা আর কারো উপর নির্ভরশীল নয়। তারা যেমন নিজেদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র কিনতে পারেন, তেমনি তারা নিজেদের পছন্দ অনুযায়ী ভোটও দিতে পারে। যে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে যায় বলে বিজেপি সিপিএম এর এত রাগ। কিন্তু আজ সিপিএম কি করবে? সিপিএম কে তো আবারও বলছি, পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কি বিবৃতি, তারা যুদ্ধ নিয়ে কি বলছে, তারা সন্ত্রাসবাদ নিয়ে কি বলছে, এসব নিয়ে সিপিএম এর তাত্ত্বিকরা সোশ্যাল মিডিয়ায় উত্তাল থাকে। সিপিএম যখন পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সঙ্গে আলোচনায় ব্যস্ত, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন পাকিস্তানের সন্ত্রাসবাদের
মুখোশ খুলে দেওয়ার জন্য। দেখুন, যদি কেউ এই প্রতিনিধি দলের কথা দেখেন তাহলে দেখবেন যে শরদ পাওয়ার তার মেয়ে সুপ্রিয়া সুলেকে পাঠিয়েছে, ডিএমকে প্রধান স্ট্যালিন তার বোন কানিমোঝিকে পাঠিয়েছে, একনাথ শিন্ডে তার পুত্র শ্রীকান্ত শিন্ডেকে পাঠাচ্ছে। তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে কি বার্তা দিলেন, কি সিগন্যাল দিলেন, তা কি বুঝে নিতে কারো অসুবিধা হবে? 2026-এর নির্বাচনের আগে তৃণমূল যে কোমর বেঁধে নামছে তা তৃণমূলের সাংগঠনিক রদবদল দেখে আমরা বুঝতে পেরেছিলাম। এবং সেই রদবদলের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আবার আমি সবাইকে মনে করিয়ে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছিলেন, যে পারফর্ম করবে সেই দলে পদে থাকবে। তৃণমূলের সাংগঠনিক রদবদলে তার প্রথম ইঙ্গিত আমরা দেখেছি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি যদি শুরু হয় তাহলে শুভেন্দু অধিকারী কাকে সঙ্গে নিয়ে তার ঢোল বাজাবেন? সেই আরেকটা গান আছে না, ফেসে গেল কাশিরামের ঢোল। শুভেন্দু অধিকারীর কাশিরামের ঢোলটা ফেসে গেছে। এমনিতেই দিলীপ ঘোষ উল্টো সুরে গাইছেন, সুকান্ত মজুমদার বলেন শুভেন্দু অধিকারী তো সাংগঠনিক কাজের দায়িত্বই নেন না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দুপাশ ধরে আক্রমণ শুরু করেন, রাজনৈতিকভাবে নেমে পড়েন, তাহলে বিজেপি সিপিএম কি করবে? দেখুন, সিপিএম এমনিতে শূন্যে পৌঁছে যাওয়া দল, তারা যুদ্ধের বিরোধী, তারা পাকিস্তানের সন্ত্রাসবাদ পাকিস্তান চালিয়ে যাক এটাই বোধহয় মনে মনে আশা করে। সেই জন্য ভারতবর্ষ যুদ্ধ করে পাকিস্তানের সন্ত্রাসবাদকে শিক্ষা দিলে তাদের অসুবিধা হয়। তারা স্বীকার করতে চায় না যে পহেলগাঁওতে যে জঙ্গিরা এসছিল সেই জঙ্গিরা আসলে পাকিস্তান থেকে এসছিল। কলকাতার বামফ্রন্টের মিছিলে ওই মহিলার সেই অমোঘ বাণী ভুলে যাবেন না, যিনি প্রশ্ন করছেন কে বলেছে যে পাকিস্তান থেকেই সন্ত্রাসবাদীরা এসছে। এটা তো তদন্ত করে দেখতে হবে। যেটা দুনিয়ার সব লোক জানে, যেটা সবাই জানে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, তাদের একমাত্র সার্টিফিকেট দেয় বামেদের মিছিলে যোগ দেওয়া নেত্রীরা। ফলে সেই বামেদের যখন একদিকে স্বরূপ উদ্ঘাটিত হবে, আবারও বলছি, তখন দেশে বিদেশে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলবেন ভারতবর্ষ কিভাবে রক্তাক্ত হয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা, কিভাবে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র হয়ে দক্ষিণ এশিয়ায় অশান্তি তৈরি করতে চাই। এর পাশাপাশি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি। এই যে দুফলা, এই দুফলার আক্রমণে কি করবে বিজেপি? এই পাশে আমি দুফলা শব্দটা ইচ্ছে করে উচ্চারণ করলাম, কলকাতায় কালীঘাটে স্কাই ওয়াক, ওপাশে জলপেশের সামনে স্কাই ওয়াক, এপাশে জগন্নাথ মন্দির, তো ওপাশে উত্তরবঙ্গের জন্য কালচারাল সেন্টার। মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার জন্য ভাবছেন, সবার কাছে পৌঁছে দিতে চেষ্টা করছেন তার উন্নয়নের রূপরেখাকে, এরপরেও কি কোনো সন্দেহ থাকবে? আমি আবারও বলছি যে 2026-এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং সেই প্রস্তুতিতে যোগ্য সঙ্গত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই যেমন স্ট্যালিন পাঠিয়েছেন তার বোনকে, শরদ পাওয়ার পাঠিয়েছেন তার কন্যা সুপ্রিয়া সুলেকে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ব্যাটন কিভাবে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি না বলেও ইঙ্গিতের মাধ্যমে সবসময় বোঝাতে পারে। এই পরিস্থিতিতে আমার মনে হয় যে বিরোধীদের একটু ভাবার সময় এসছে তারা কি নিয়ে রাজনীতি করবে। বিজেপির কাছে রাজনীতি করার জন্য কিছু নেই। হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করতে গিয়ে তো সোফিয়া কুরেশিকে বিজেপির এক মন্ত্রী জঙ্গিদের বোনই বলে দিয়েছে। যে সোফিয়া কুরেশি ভারতবর্ষের সামরিক বাহিনীর, সেনাবাহিনীর আত্মবিশ্বাসের, সম্মানের, মর্যাদার প্রতীক, তাকে অপমান করেছে বিজেপি। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সোফিয়া কুরেশিকে মাথায় তুলে রাখা উচিত, বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীরকে ছিনিয়ে নিতে হবে। তাহলে কে কে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য,
ভারতবর্ষের অখণ্ডতার জন্য লড়ছে, সেটা বাঙালিরা বুঝবে না? অবশ্যই বুঝবে। আমি সিপিএম এর কথা আবারও বাদ দিচ্ছি, তারা বিশ্ব ভ্রাতৃত্ব, তারা এরপরে হয়তো ভেনেজুয়েলায় কি হচ্ছে বা বলিভিয়ায় কি হচ্ছে বা চিলিতে সামরিক শাসন জারি হয়েছে কিনা সেই নিয়ে কথা বলবে। সিপিএম এর সাহস হয়নি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সেই উদ্ধত মানুষদেরও জবাব দিয়েছিলেন যারা বলেছিলেন 3 দিনে কলকাতা দখল করে। তাদের বলেছিলেন যে আমরা লেবেন চুষ খাই না। তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন যে পাক অধিকৃত কাশ্মীরকে দখল করতে হবে। তাই আবারও আমি বলছি, তৃণমূলের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। তৃণমূল সব দিক থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে এবং 2026-এর নির্বাচনের জন্য প্রস্তুতি চূড়ান্ত। আমি আশা করব যে তৃণমূলের নিচের তলার কর্মী সমর্থকরাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হবেন এবং মাঠে নেমে পড়বে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই টার্গেট স্থির করে দিয়েছেন যে 2021-এ যটা সিট তৃণমূল পেয়েছিল তার থেকে যেন অন্তত একটা হলেও বেশি সিট। আমরা ভুলে গেলে চলবে না 2021-এর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজ্য জুড়ে প্রচারাভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এবং নিজে কিভাবে ব্যাকরুমে পুরোটা পরিচালনা করেছিলেন। ফলে 2026 আসছে, তৃণমূল পুরনো ফর্মে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরা আবার আস্তিন গুটিয়ে নেমে পড়েছে। সিপিএম এর কথা ছেড়ে দিন, বিজেপিকে তাদের নিজেদের পুরনো আসন ধরে রাখার লড়াই করতে হবে। আপাতত আজ এই পর্যন্ত। দেখতে থাকুন এনকে ডিজিটাল। আবার সামনের সপ্তাহে ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার।